নমস্কার বন্ধুরা, এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেল থেকে আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস বলছি। এই যে আধার নোটিশগুলো এসেছে এবং আজকেই ঘণ্টাখানেক আগে খবর পেলাম যে ঠাকুরনগরে 10-15টি ভোটার কার্ড বাতিল করারও বা ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়ারও নোটিশ এসেছে। আজকেই খবর পেলাম ঘণ্টাখানেক আগে। এই সমস্ত ঘটনাগুলির পর বাংলাদেশ থেকে আসা মানুষ এখন কয়েকটা পর্যায়ে ভাগ করে দেওয়া হয়েছে। 2014 সালের পরে যারা এসেছেন তারা বেশি অসহায় বোধ করছেন। 2014 সালের আগে যারা এসেছেন তাদের বলা হচ্ছে যে আপনারা নাগরিকত্ব পাবেন, তারাও অত্যন্ত দ্বিধাদ্বন্দ্বে আছেন। এরকম একটা অবস্থার মধ্যে তারা অনেকেই খুব অসহায় বোধ করছেন, ভাবছেন নিজেরাই নিজেদের ভারতবর্ষে অবাঞ্ছিত মনে করছেন এবং ভারতবর্ষেরও হয়তো কিছু মানুষ তারা এই লোকগুলোকে অবাঞ্ছিত বলে মনে করেন। কিন্তু তা সত্ত্বেও আমি এই সমস্ত লোকগুলোর উদ্দেশ্যে বলছি, ভারতবর্ষে বেশিরভাগ মানুষ তারা আপনাদের অবাঞ্ছিত মনে করেন না। তারা মনে করেন যে আপনারা এসেছেন আইনিভাবে হোক বেআইনিভাবে হোক, এর জন্য আপনারা দায়ী নন। এর জন্যে দায়ী আমাদের জাতীয় নেতারা, যারা এই দেশভাগ করেছিলেন অত্যন্ত অবৈজ্ঞানিকভাবে। আমি আপনাদের অবগতির জন্যে এগুলো জানলে আপনারা খানিকটা শক্ত মাটি পাবেন পায়ের নিচে, যে আপনাদেরও কিছু অধিকার এখানে আছে। দেখুন, দেশভাগ যারা করেছিলেন যে জাতীয় নেতারা, তারাও হয়তো বুঝেছিলেন যে এইটা বহু মানুষের পক্ষে অভিশাপ হিসেবে আসবে। সেই জন্যে তারাও তাদের প্রতি একটা দায়িত্ববোধের কথা, তাদের কিছু অধিকারের কথা তারা ঘোষণা করেছিলেন। সেটা আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, অনেকে স্পষ্টভাবে জানেন, অনেকে অস্পষ্টভাবে জানেন, ভাষা জানেন। আমি সেই কথাগুলি আপনাদের এখন এই ভিডিওর মাধ্যমে কিছু কথা আপনাদের বলবো, যাতে হয়তো আপনারা খানিকটা মানসিক জোর পাবেন। আমি পড়ে শোনাচ্ছি। এটা আমাদের এই নাগরিকত্বের আন্দোলনে আমরা এই সমস্ত বুকলেটগুলো করেছিলাম। এই বুকলেটে আমরা এইসব জিনিসগুলো প্রচার করেছিলাম যাতে মানুষ এটা জানতে পারেন। আমি সেখান থেকে একটুখানি পড়ে শোনাই আপনাদের। প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু স্বাধীনতা ঘোষণা অনুষ্ঠানে, যে অনুষ্ঠানে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল, সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বলেছিলেন, কোট, আমরা সেই সব ভাই বোনদের কথা ভাবছি যাদের একটা রাজনৈতিক সীমারেখার দ্বারা আমাদের থেকে পৃথক করে দেওয়া হয়েছে এবং যারা ভারাক্রান্ত হৃদয়ে স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারছেন না। তবে যাই ঘটুক না কেন, তারা আমাদেরই একজন এবং ভবিষ্যতে আমাদেরই একজন হয়ে থাকবেন। ভালো বা মন্দ যাই হোক না কেন, সব কিছুতেই আমরা তাদের সমান ভাগিদার থাকব। আনকোট। এই কথাটা প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বলেছিলেন দেশভাগের কারণে যারা পাকিস্তানের মধ্যে পড়ে গেলেন, এটা তাদের জন্যে বলেছিলেন। এবং এই কথাগুলি ভারত সরকারের একটা পাবলিকেশন ডিভিশন আছে কেন্দ্রীয় সরকারের। সেই পাবলিকেশন ডিভিশনে নেহেরু বিভিন্ন সময় কি বলেছিলেন সেগুলো সব লিপিবদ্ধ করা আছে। রাজেন্দ্র প্রসাদ কি বলেছিলেন সেগুলো লিপিবদ্ধ করা আছে। মহাত্মা গান্ধী কি বলেছিলেন সেগুলো লিপিবদ্ধ করা আছে। বল্লভভাই প্যাটেল কি বলেছিলেন সেগুলো লিপিবদ্ধ করা আছে। আপনারা সেগুলো দেখে নিতে পারেন, এগুলো রেকর্ড। আমরা সেখান থেকেই এইসব কথাগুলো আমরা তুলে এনেছি। এটা আপনারা শুনলেন জওহরলাল নেহেরুর কথা, প্রধানমন্ত্রী।
আমি এরপরে বলছি, রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ তার শপথ অনুষ্ঠানে তিনি ঘোষণা করেছিলেন, আমরা সেই সমস্ত উদ্বাস্তু মানুষকে পুনর্বাসিত করার জন্য অধীর ও উদ্বিগ্ন, দেশভাগের জন্য যাদের যার পর নাই ভোগান্তি হয়েছে এবং এখনও অমানসিক কষ্ট ও দারিদ্র্যের মধ্যে কাল কাটিয়ে চলেছেন, আনকোট। এটা ভারতবর্ষের প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ তার শপথ গ্রহণ অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন। আমি তারপরে মহাত্মা গান্ধী কী বলেছিলেন সেটা আপনাদের জানাই। মহাত্মা গান্ধী এটা বলেছিলেন 26শে সেপ্টেম্বর, মানে অগস্ট মাসে দেশভাগ হলো বা দেশ স্বাধীন হলো, তারপরেই সেপ্টেম্বর মাস। 26শে সেপ্টেম্বর 1947 সালে এক প্রার্থনা সভায় বলেন, কোট, যে সমস্ত শিখ ও হিন্দুরা পাকিস্তানে আছেন তারা যদি সেখানে থাকতে না চান তাহলে যে কোনো সময়ে যে কোনোভাবে খেয়াল করবেন, এই যে কোনোভাবে বিষয়টা পরবর্তীকালে বিজেপি কিন্তু বেআইনিভাবে যারা এসেছেন তাদের অনুপ্রবেশকারী ঘোষণা করেছে। মহাত্মা গান্ধী কিন্তু বলেছিলেন যে কোনোভাবেই আপনি আসুন না কেন, যে কোনোভাবে ভারতে চলে আসতে পারেন, একদম যে কোনোভাবে আপনি ভারতে চলে আসতে পারেন, আইনি হোক বেআইনি হোক, যে কোনো পথে। সেক্ষেত্রে ভারত সরকারের প্রথম কাজ হলো তাদের জন্য চাকরির ব্যবস্থা করা এবং সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করা, আনকোট। এই কথাটা বলেছিলেন জওহরলাল নেহেরু, এই কথাটা বলেছিলেন মহাত্মা গান্ধী। তারপরে আমি বলবো বল্লভভাই প্যাটেলের কথা। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আর এই বল্লভভাই প্যাটেলের ভারতবর্ষের সবথেকে বড় মূর্তি তৈরি করেছেন বিজেপি। মূর্তি তারা করেছেন, কিন্তু উদ্বাস্তু প্রশ্নে তার যে ঘোষণা সেটা কতটা বিজেপি সরকার রক্ষা করছে সেটা আমরা যদি প্যাটেল সাহেবের সে বক্তব্যটা জানতে পারি তাহলে আমরা সেটা বুঝতে পারব। স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল 15ই জানুয়ারি 1950 সালে বলেন, 15ই জানুয়ারি 1950 সালে বলেন, কোট, পূর্ববঙ্গের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু মানুষেরা আমাদের রক্ত মাংসের সমান, যারা স্বাধীনতার জন্য আমাদের পক্ষে দাঁড়িয়ে লড়াই করেছেন, তারা একটা সীমারেখার ওপারে পড়েছেন বলে হঠাৎই বিদেশি বলে গণ্য হতে পারেন না। এদেশের উপর তাদেরও অধিকার আছে, এদেশের উপর তাদেরও অধিকার আছে। কে বলছেন? বল্লভভাই প্যাটেল, যে প্যাটেলকে এখন বিজেপি তাদের রাজনৈতিক গুরু হিসেবে প্রতিপন্ন করবার জন্যে খুব চেষ্টা করছেন। সেই বল্লভভাই প্যাটেলের বক্তব্য। উদ্বাস্তু ভাই বোনেরা নিশ্চয়ই এগুলি আপনারা কিছুটা শুনেছিলেন, কেউ কেউ পুরোটা জানেন, কেউ কেউ পুরোটা জানেন না। আপনাদের জন্য এটা বললাম। এটা যেহেতু রেকর্ড আপনাদের কাছে থাকবে, প্রয়োজনে আপনারা এটা আরও প্রয়োজনের জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন। আমি এই প্রশ্নে ডক্টর আম্বেদকরের একটা কথা আপনাদের একটু স্মরণ করে দেব। ডক্টর আম্বেদকর যখন নেহেরু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন, সেই পদত্যাগপত্রে তিনি বলেন না, তিনি লেখেন। সেই পদত্যাগপত্রে তিনি লিখেছিলেন, এটা 55 সালের ঘটনা। উনি পদত্যাগ করেছিলেন 1955 সালে, 55 সালে যতদূর মনে পড়ছে। কী লিখেছিলেন? কোট, বিভিন্ন সূত্রে, আম্বেদকর বলছেন, বিভিন্ন সূত্রে যে সমস্ত খবর পাচ্ছি তাতে বোঝা যায় পূর্ববঙ্গে আমাদের লোকজন
কাশ্মীরের থেকেও অসহনীয় অবস্থার মধ্যে আছেন। পূর্ববঙ্গে আমাদের লোকজন কাশ্মীরের থেকেও অসহনীয় অবস্থার মধ্যে আছেন। তাই সেদিকে ভারত সরকারের বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। এইটা বলছেন 55 সালে ডক্টর আম্বেদকর। যে সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, বহু মানুষের দুরবস্থা, দুশ্চিন্তা হয়তো সেদিনের থেকেও আজকে অনেক বেশি হয়ে গেছে। আমি এই প্রসঙ্গে আর একটা কথা আপনাদের একটু মনে করে দিই যে অনেকে বলবেন যে এসব কথা বলেছেন কংগ্রেসের নেতারা, কিন্তু করেছেনটা কি? নিশ্চিতভাবে তাদের এই প্রশ্ন একেবারে উড়িয়ে দেওয়ার মতো প্রশ্ন আমি তা বলছি না। এই প্রশ্ন করার সঙ্গত কিছু কারণ আছে, কিন্তু তা সত্ত্বেও এটাও ঘটনা যে কংগ্রেস এই সমস্ত ঘোষণা করেছিলেন। তারপরে তারা আন্দামান, নৈনিতাল, দণ্ডকারণ্য এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে এই যে যত কলোনি পশ্চিমবঙ্গে আজকে আপনারা জানেন যে কত হাজার কলোনি আছে, এগুলো কিন্তু সবই কংগ্রেস আমলেই হয়েছে। তারা কিছু না করলেও অন্তত এই কাজটুকু করেছিলেন। কিছু না করলেও মানে আমি বলছি আমাদের যা আকাঙ্ক্ষা, আমরা যা চাই সেই অনুযায়ী না হলেও এই কাজটুকু করেছিলেন। কিন্তু এই যে বিজেপি সরকার, তারা বলছেন আমরা হিন্দুদের বন্ধু, হিন্দুদের জন্য আমরা জান প্রাণ লড়িয়ে দেব, হিন্দু দরদের কথা বলছেন। তারা বলছেন, কিন্তু ওই যে বললেন যে কোনোভাবে আসবেন, এটা গান্ধী বললেন। আর করলেনটা কি বিজেপি করলো, যারা বেআইনিভাবে এসেছেন তাদের অনুপ্রবেশকারী ঘোষণা করলো। এটা কি হিন্দু দরদের কথা হলো? হিন্দু দরদের কাজ হলো? আমার এই প্রশ্নগুলো আপনাদের কাছে থাকছে, আপনাকে এটা বুঝতে হবে। আমরা তো, বা অসীম সরকার বলছেন, অনেকে বলছেন, তারা দাবি করতে পারেন যে কংগ্রেস এইটুকু করেছিল, অনেক লোকের পুনর্বাসনের ব্যবস্থা করেছিল। বিজেপি অন্তত এই যে রেল লাইনের ধার দিয়ে, খালের পাড় দিয়ে, রাস্তার দুধারে যে সমস্ত লোকগুলো আছে, সে তো খুব বেশি লোক নয়, সেই লোকগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করুক, সেই লোকগুলো পুনর্বাসনের নাগরিকত্বের ব্যবস্থা করুক, এইটুকু অন্তত বিজেপি করুক। তাহলে আমরা বুঝব যে তাদের কথা এবং কাজের মধ্যে কোনো মিল আছে। কিন্তু তা তো নয়, বরং এই বিজেপির আমলেই আধার নিষ্ক্রিয় হওয়ার খবর পাচ্ছি, ভোটার কার্ড থেকে নাম কেটে দেওয়ার খবরও আমরা পাচ্ছি না, চিঠি পাচ্ছি। আমি চিঠির কপি পেয়েছি। আমি একেবারে মুখে জেনেই আমি ভিডিও করে দিয়েছি তা না, আমার কাছে তার ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়ার যে নোটিশ এসেছে 7 দিন টাইম দিয়ে, তার কপিও আছে। আমি এরপর একটা কথা বলি। কথাটা হলো, এটা খুব গুরুত্বপূর্ণ আজকের এই উদ্বাস্তু সমস্যার প্রেক্ষাপটে। সেটা হলো 1964 সালের প্রথম সপ্তাহ। ওই সময় দাঙ্গা হাঙ্গামা কিছু হয়ে গেছে। উদ্বাস্তু স্রোত, মানে প্রচুর লোকজন আসছেন। এক একটা সময় এক একটা জায়গাতে গোলমাল হয়েছে, আর এক একটা উদ্বাস্তু স্রোত এখানে এসেছে। আবার এপার বাংলা থেকেও ওই সময় বহু লোক ওই পাকিস্তানে চলে গেছেন, আমরা জানি। সেই সময়ে বিপদ মানে গভর্নমেন্ট তার দিক দিয়ে বিপদ বুঝে, তখন নেহরু প্রধানমন্ত্রী, তারা ঘোষণা করলেন 64 সালের প্রথম সপ্তাহে যে বর্ডার সিল করে দেবো আমরা, মানে বর্ডার দিয়ে আর কাকপক্ষীয় এপাশ ওপাশ করতে পারবে না, মানুষ তো দূরের কথা। এই ঘোষণা করলেন 1964 সালের প্রথম সপ্তাহে। এই পূর্ব পাকিস্তানের বর্ডার, পশ্চিম পাকিস্তানের নয়, বর্ডার সিল করে দেওয়ার ঘোষণা হলো। সেই সময়ে 1964 সালের 27শে জানুয়ারি, আপনারা ডেটটা মনে রাখুন, 1964 সালের 27শে জানুয়ারি কলকাতার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে একটা খুব বড় কনভেনশন হয়।
খুব বড় কনভেনশন হয়। এর বিরুদ্ধে এই যে বর্ডার সিল করে দেওয়ার যে ঘোষণা কংগ্রেস সরকার করেছে, নেহেরু সরকার করেছে, তার বিরুদ্ধে কনভেনশন হয়। কে কে ছিলেন সেখানে একটু শুনুন। আমি কয়েকটা নাম বলি, সবার নাম তো আর বলতে পারবো না, প্রধান প্রধান কয়েকজনের নাম বলি। ওখানে ছিলেন আরএসপির নেতা ত্রিদীপ চৌধুরী। আপনারা জানেন ত্রিদীপ চৌধুরী সম্ভবত বহরমপুর থেকে একটানা এমপি হতেন, পরে সেখানে অধীর চৌধুরী এখন বোধহয় এমপি হন, আমার যদি ভুল না হয়। উনি ছিলেন আরএসপি নেতা ত্রিদীপ চৌধুরী। জনসংঘ নেতা, যে জনসংঘ তারপরে হিন্দু মহাসভা এইসব মিলে মিশে শেষ পর্যন্ত গিয়ে আজকে জনতা পার্টি, সেই জনসংঘের নেতা ছিলেন হরিপদ ভারতী, অনেক পপুলার লিডার ছিলেন, আপনারা জানেন। নেতা ছিলেন এনসি চ্যাটার্জি, খুব বড় নেতা ছিলেন। এনসি চ্যাটার্জি সম্ভবত আমাদের সোমনাথ চ্যাটার্জির বাবা, তারা হিন্দুত্ববাদী সংগঠন করতেন। এরা দুজন কিন্তু ওই কনভেনশনে ছিলেন, এরা দুজন ছিলেন। আবার ত্রিদীপ চৌধুরী আরএসপির নেতা ছিলেন। ফরওয়ার্ড ব্লকের নেতা হেমন্ত বসু, খুব বড় নেতা। এই হেমন্ত বসুকে নকশালাইট মুভমেন্টের সময় নকশালপন্থীদের কিছু ফ্যানাটিক যুবক তাকে ছুরি মেরে এবং তাতে তিনি খুন হয়ে গেছিলেন। ছিলেন কমিউনিস্ট নেতা জ্যোতি বসু। তাহলে আপনি বুঝতে পারছেন যে বিভিন্ন দলের, মানে একেবারে তেল জল, বুঝলেন, তেল জল এরকম যে সংগঠন, পরস্পর বিপরীতমুখী সংগঠনের নেতারাও সেদিন কিন্তু এখানে একসাথ হয়েছিলেন, ঐক্যবদ্ধ হয়েছিলেন ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে 1964 সালের 27শে জানুয়ারি। উদ্বাস্তুদের স্বার্থ রক্ষার জন্যে তারা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছিলেন এবং সেখানে তারা দাবি করেছিলেন ওইসব বর্ডার সিল করা চলবে না। দাবি করেছিলেন পূর্ব পাকিস্তান থেকে ভারতে যারা এসেছেন এবং ভবিষ্যতে আসবেন, এটা দেশ স্বাধীন হওয়ার বেশি দিনের পরে না, মাত্র 64 সাল, লোকজন তখনও আসছে, বলছেন যে এসেছেন এবং যারা ভবিষ্যতে আসবেন তাদের সবার পুনর্বাসন ও নাগরিকত্বের ব্যবস্থা সরকারকে করতে হবে, ভারত সরকারকে করতে হবে। তাহলে এসে পড়েছেন এবং যারা ভবিষ্যতে আসবেন, দাবিটা খেয়াল করুন। এবং তাদের উত্তরসূরি যারা আজকে রাজনীতি করেন তারা কিন্তু নানান রকমের ডেটের কথা বলছেন, বিজেপি ইত্যাদি ইত্যাদি। আমরাও নানান আইন কানুন দেখে আমরাও সাহস পাচ্ছি না যে সবার নাগরিকত্ব দাবি করার কারণ তাহলে একেবারেই আমাদের কথা শুনবে না। আমরাও যুক্তি খুঁজে বেড়াচ্ছি যে কোন পর্যন্ত অন্তত যুক্তিযুক্তভাবে আমরা দাবি করতে পারি। এটা আমাদেরও এক ধরনের দুর্বলতা আপনি বলতে পারেন, কিন্তু সেদিন কিন্তু নেতারা দুর্বলতা, তারপরে এখন 75 বছর হয়ে গেছে, তখন 67 সাল মানে 64 সাল মানে কত 20 বছর হয়নি, তারও কম সময়, ফলে অবস্থারও কিছু পরিবর্তন হয়েছে। সেই দাবি হয়তো আজকে, অত বছর আগের দাবি হয়তো হুবহু আজকে ঠিক না, কিন্তু মূল বিষয়বস্তুটা আপনারা একটু খেয়াল করুন। এবং এই যে কনভেনশন, এই কনভেনশনের এই দাবি যেদিন করা হলো, কংগ্রেস সরকার কিন্তু এই ডেমোক্রেটিক, সেই সময় সরকার এই সমস্ত ডেমোক্রেটিক মানুষের মনোভাব, মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা